নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রত্যেকটা জীব বলা হয় জন্মগ্রহণ করলে তার মৃত্যু অবশ্যই আছে, কিন্তু সেটার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট সময়কাল, সেটার অবস্থান আপনি পাবেন। অর্থাৎ সেই জন্য বলা হয় যে জন্মগ্রহণের পরে সেটা মৃত্যু সাংঘাতিক, এটা হবেই হবে। তা সেই ক্ষেত্রে বিভিন্ন আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে বিচার রয়েছে, সেই বিচারেও কিন্তু নির্দিষ্ট কানেকশান রয়েছে। কেমন? অষ্টম ভাব থেকে আমাদের আয়ুর স্থান দেখা হয়। এই যে দেখবেন যে এই যে জন্মগ্রহণ করলে মৃত্যু তো অবশ্যই আছেই, কিন্তু এক একজনের এক এক ধরনের মৃত্যু হয়। কেউ দেখা গেল তার শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়, সে মানে একটা নির্দিষ্ট সময়, মানে আমি কিন্তু বলছি দেখুন, সে হয়তো 90 বছর পর্যন্ত বাঁচতে পারে, তিনি হয়তো 100 বছর পর্যন্ত বাঁচতে পারেন, তিনি হয়তো 80 বছর পর্যন্ত বাঁচতে পারেন, কারোর ক্ষেত্রে হয়তো 50 বছরে, কারোর ক্ষেত্রে হতে পারে। এই রকম জায়গা কিন্তু কিন্তু সব প্রত্যেকের, অর্থাৎ জীব মাত্রই এই জিনিসটা আছে, মানে শেষ পর্যায়ে জায়গাটা রয়েছে সবার জন্য। আমি আর বারংবার বলছি না, কারণ এটা আজকের একটু আলোচনাটা একটু অন্য রকমের। কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা আপনারা দেখেন। কখনো অ্যাক্সিডেন্টের যোগ, কখনো কখনো আঘাতপ্রাপ্তের যোগ, কখনো কখনো আবার দেখা গেলো সেই আঘাতের আবার বিভিন্ন ধরনের পর্যায় হয়। কেউ দেখা গেলো যে গঙ্গায় বা সমুদ্রে স্নান করতে গেছে, সেখানে তলিয়ে গেছে, এরকম বিভিন্ন রকমের হয়। সেই জন্য আপনাদের ক্ষেত্রে যেটা আমি আজকে এটা, কারণ জীবনের আলো অনুষ্ঠান সর্বদাই আপনাদেরকে সতর্ক করে রাখে, এবং আপনাদের মধ্যে সেই সচেতনতার জায়গাটা যাতে আসে সেটা নিয়ে আলোচনা করা হয়। সেই জন্য আপনাদের ক্ষেত্রে এই ধরনের যোগ যদি থাকে, তাহলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সেটাই বিশেষ করে আজকের আলোচনা। কারণ অষ্টম ভাব থেকে তো আপনাদের আয়ু ভাব দেয়। এই অষ্টম ভাবের অধিপতির যখন দশা অন্তর্দশা চলে, তখন আয়ুর ক্ষেত্রে, অর্থাৎ আমাদের জীবনযাত্রার মানের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। কখনো কখনো হঠাৎ করে এই পরিবর্তন অনেক সময় সমস্যার জায়গা নিয়ে আসে। তা এগুলো তো আছে, এগুলো তো আমি বলবোই। তার সঙ্গে সঙ্গে দেখবেন যে এই যে আয়ুর স্থান, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব, যেটা মোক্ষ লাভ, মানে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই ধরাধামে এসছেন, সেই ধরাধামে আপনার যখন আপনার মোক্ষ লাভ হবে, আপনার জীবনের একটা নির্দিষ্ট গতি যখন বিরাজ করবে এবং নির্দিষ্ট সময় কাল পর্যন্ত আপনি সেটা অতিবাহিত হয়ে আপনার ওই নির্দিষ্ট সময় যাবেন, তখন ওই দ্বাদশকে কানেক্ট করে। যেটা দ্বাদশ হচ্ছে শয্যার স্থান, দ্বাদশ করা বলা হচ্ছে, দ্বাদশ থেকে বলা হচ্ছে হসপিটালাইজ, দ্বাদশ থেকে বলা হচ্ছে মোক্ষ লাভ। তাহলে এগুলো প্রত্যেকটা কানেক্টেড। সেই জন্য দেখবেন কোনো কোনো জাতক জাতিকার হয়তো তার অনেকের বাস্তুতে আর তার নিজের গৃহে তার হয়তো একটা নির্দিষ্ট সময় দেখবেন, হয়তো সেই মানুষটা সে 90 বছর পর্যন্ত বেঁচেছে বা 95 পর্যন্ত বেঁচেছে, সে হয়তো তার মৃত্যুটা দেখা গেলো তার বাড়িতেই হয়েছে। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো সেটা তার বাড়িতে হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে তার অন্য জায়গায়, অর্থাৎ হসপিটালে গিয়ে তার মৃত্যু হচ্ছে। এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো নিয়ে আজকের একটা আলোচনা। প্রথম অবস্থা দেখুন যে অনেক মানুষ দেখবেন খুব খেতে পছন্দ করেন, আবার কোনো কোনো মানুষ দেখবেন যে খুব রাগী হয়, মানে এরা মানে জেদি হয়। কোনো কোনো মানুষ দেখবেন যে এই জায়গাগুলো রয়েছে, এবং এর কারণে এরা সমস্যাতেও পড়ে, কিন্তু সমস্যা কিন্তু সাংঘাতিক, মানে কোনো কোনো সমস্যা হয়ে যায়। যারা দেখবেন যে যারা খেতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে বর্তমান সিচুয়েশন, কারণ অনেকটা ভেজালের জায়গা রয়েছে, তো সেই জন্য দেখবেন যে তাদের ক্ষেত্রে শারীরিক কিছু পরিবর্তন হয়ে যায়, এবং একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর গিয়ে তারা ডাক্তারি পরামর্শ নিতে বাধ্য হয়। তাহলে পরিস্থিতি এইরকম জায়গায় যায়। আমি প্রত্যেকটা, কেন একটা একটা করে আপনি আপনার বয়স যত বাড়বে, আপনি কিন্তু আপনার নির্দিষ্ট জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ধরাধামে এসছেন, সেই মোক্ষ লাভ করা, সেই জায়গায় কিন্তু পৌঁছাবেন। সেটা আপনার এনি ওয়ে হতে পারে। এবং সেই জন্য বলছে যে মানে এই যে মানুষ দেখবেন হঠাৎ করে কোনো ফুড পয়জন হয়ে গেল,
সেটা আপনি যে আপনার আপনার যে ওইটাই শেষ তা না, কিন্তু আপনার দেখবেন অনেক মানুষের মাঝে মধ্যে ফুড পয়জন হয়, কিন্তু ফুড পয়জন হচ্ছে, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তার জন্য তো আপনার শারীরিক একটা নির্দিষ্ট সময় কাল এবং শারীরিক কিছু সমস্যা তৈরি হচ্ছে, তো তা সেটা কিন্তু অবক্ষয়ে হচ্ছে সময় বিশেষ। বা কখনো কখনো এই জন্যই বলবো যে আজকের এই যে আলোচনাটা, যে এটার কারণে আপনার জীবনে একটা সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। সেটা আপনি যে কোনো খাবার, যে কোনো, সেটা পানীয় হতে পারে, খাবার হতে পারে, যে কোনো কারণে দেখবেন পেপারে বহুভাবে ছাপাচ্ছে। দেখা গেলো যে এই একটা কোনো পানীয় পান করলো সে, তার সঙ্গে সঙ্গে আরও অনেকে পান করেছে, তাদের কিছু হয়নি, সে হয়তো অসুস্থ হয়ে তারপর ট্রিটমেন্ট হয়ে চলে এসছে, কিন্তু কিছু মানুষ সেক্ষেত্রে কিন্তু চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তাহলে এটা বলছে যে এটা গ্রহগত কানেকশন কি আছে। আমরা তো আলোচনা করছি অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ড থেকে। অ্যাস্ট্রোলজিক্যাল কি বলছে, জ্যোতিষশাস্ত্র কি বলছে। দেখুন প্রত্যেকটা, আমি বারবার বলি যে গ্রহ নক্ষত্র আমাদের জীবনের কিন্তু আমাদের নির্দিষ্টভাবে কানেক্ট করে এবং নির্দিষ্টভাবে তারা আমাদের জীবনকে পরিচালনা করে। সেই জন্য 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ আমাদেরকে পরিচালনা করে। চাই বলছে যদি চতুর্থে মঙ্গল থাকে, সপ্তমে রবি থাকে, এবং সেই সপ্তমের রবি যদি অষ্টমে, তার সঙ্গে সঙ্গে অষ্টমে যদি শনি চন্দ্র 20 যোগ হয়ে যায়, তাহলে অষ্টম হচ্ছে আমরা বললাম আয়ুর স্থান। তাই ওই অষ্টম ভাবে শনি এবং চন্দ্র দুটো কানেক্টেড হয়ে গেল। আর কি হলো, চতুর্থ ভাব, সেখানে রবির প্রভাব রয়েছে। চতুর্থভাবে যদি রবির কানেকশন, দেখুন অ্যাসিডিটি হয় এদের ক্ষেত্রে, মানে হঠাৎ করে। কারণ এক্ষেত্রে আমি আজকের আলোচনা যেটা করছি খুব মানে ভাইটাল, এবং এর মধ্যে কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিও রয়েছে। সেই জন্য এই চতুর্থভাবে যাদের মঙ্গল থাকে, বা পঞ্চমে চতুর্থে মঙ্গল কানেকশন, এদের অ্যাসিডিটির ভাব বেশি হয়। কোনো একটা খাবার খাবেন, দেখবেন অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। এবং এরা এই চতুর্থ মঙ্গল, সপ্তমে রবি, এই রবিও কিন্তু বিশেষভাবে কানেক্টেড। আবার কখনো কখনো মঙ্গল অর্থাৎ অষ্টমে শনিচন্দ্র কানেকশন, এই যে কানেকশন কম্বিনেশনটা, এই সকল জাতক জাতিকার খাদ্যের বিষক্রিয়া হয়ে যায়। মানে কোনো একটা খাবার খেলেও তার ফুড পয়জন যেটাকে বলা হয়, সেই জিনিস হয়ে যায়। আবার কখনো কখনো এদের অ্যাসিডিটির ভাবটা বেড়ে যায়, এবং তার কারণে এরা খুব উত্তেজিত হয়ে যায়, দেখবেন প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। এবং এখন তো সাধারণত দেখবেন যে জেনারেল পাবলিক তারাও ওই অ্যাসিডিটি, গ্যাস, অম্বল জন্য সবসময় সে ওষুধ খেয়েই যাচ্ছে প্রতিদিন একটা না একটা। তাই এটা একটা কানেকশন, অর্থাৎ ফুড পয়জনের মাধ্যমে অসুস্থতা হয়ে কখনো আপনার শারীরিক অবক্ষয় হয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে লগ্নপতি এবং দ্বিতীয়পতি, এই লগ্নপতি এবং দ্বিতীয়পতি যদি শনিযুক্ত হয়ে দুস্থান, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে কানেকশন হয়ে যায়, তাহলে কি হয়, এটাও কিন্তু এরা অনেক সময় বিষ ভক্ষণ করে নেয়। কেমন? কারণ এই লগ্নপতি যখন দুস্থানে কানেক্ট হয়ে যায়, অষ্টমে কানেকশন হয়ে গেছে, তাহলে তার ক্ষেত্রে মানে একটা মৃত্যুর যোগ রয়েছে হঠাৎ করে। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় শনি, এবং তার সঙ্গে যদি কেতু যুক্ত হয়ে যায়, এই কেতু কিন্তু নেগেটিভ ভাইব্রেশন, পয়জন দেয়, ঠিক আছে? তাহলে সেটার কারণে অনেক সময় তাদের কিন্তু ওই বিষক্ষয়ের মৃত্যুর যোগ হয়ে যায়, অর্থাৎ বিষ ভক্ষণের মাধ্যমে। আর মঙ্গল এবং রবি যদি ষষ্ঠ স্থানে থাকে, তারাও এদের ক্ষেত্রেও কিন্তু কি না বিষ যোগ, অর্থাৎ কোনো কারণে দেখা গেলো কোনো পয়জন দ্বারা, যেমন এমন কিছু খাবারের সঙ্গে খেয়ে ফেলেছে, তার সেক্ষেত্রে পয়জন, মঙ্গল রবি, মেডিসিন রিলেটেড, মেডিসিনের ফুড পয়জন, মানে মেডিসিনের কোনো কিন্তু একটা সাইড এফেক্ট যেটাকে বলা হয়, সেই সাইড এফেক্টের কারণে হয়ে যায়। যদি মঙ্গল শনি ষষ্ঠভাবে রোগের স্থান, মানে ষষ্ঠ হচ্ছে রোগ, ষষ্ঠ থেকে শত্রুতার জায়গা দেয়, তাহলে ওইখানেই যখন কানেক্ট হয়ে যাবে, তখন ওই বিষক্রিয়া, অর্থাৎ ওই মেডিসিনের যে সাইড এফেক্ট, তার কারণেও কিন্তু অনেক মানুষ দেখবেন মারা যায়। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা বলছে, দেখবেন যে অনেক মানুষ ওই যে প্রথমে বলছিলাম যে পানীয় পান করলো এবং তার কারণে মৃত্যু যোগ হয়ে গেল। এখানে বলতে দ্বিধাবোধ করবো না, মানে দেখো অনেক সময় এই যে মদ, যেটা আপনারা
সুরা যেটা বলেন আপনার, সেই জিনিসটা অনেক সময় পান করেও তারা মৃত্যুর যোগ হয়। কেমন বলছি, এদের ক্ষেত্রে ওই দশমভাবে রবি চন্দ্র মঙ্গলের স্থিতি অবস্থা, কারণ দশমের যে কানেকশন দেবে এবং তার থেকে দশমের থেকে চতুর্থ লগ্নকে কানেক্ট করে, আর তার সঙ্গে সঙ্গে সেখানে কি হবে, দ্বিতীয় যদি কোনো কারণে কেতু যোগ থাকে, বা দ্বিতীয় দেখা হলো চন্দ্র শুক্র কানেকশন হয়ে আছে, কেতু যুক্ত রয়েছে, তাহলে এরা কিন্তু কখনো কখনো সেই কি করে না, মদ্যপান করে তাদের মৃত্যু কিন্তু তারা নিজেরাই ডেকে নিয়ে আসে। কখনো দেখা এইগুলো পান করলে এগুলো তো সম্পূর্ণভাবে আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। আপনি সেটাকে কি করছেন, আপনি পান করছেন, মানে এমন একটা জিনিস, সেটা আপনার শরীরের মধ্যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, সেই অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু তার কার্যকরী ক্ষমতাটাকে এমন গুণ বাড়িয়ে দিচ্ছে, তাতে অনেক সময় কি হচ্ছে, সেক্ষেত্রে আপনার সেই ভিতরে গিয়ে সেটার দুর্ঘটনার যোগ তৈরি হচ্ছে। দেখবেন যে একটা কোনো যন্ত্র অংশ, আপনি আপনার বাইরেও দেখবেন যদি আপনার কোনো যন্ত্র অংশ, বা আপনি ধরুন আপনার হাতের মোবাইলটাও, তাকে যদি মানে তার যে নির্দিষ্ট সিস্টেমে সে চলছে, তা যদি আপনি বাইরে চালান, আপনি ধরুন একটা মোটর বাইক, আপনি ধরুন একটা সাইকেল, যেটা আপনি মোটর বাইক থেকে পুরো বাদ দিলাম, সাইকেলটাকে আপনি এমন করে চালাচ্ছেন যে সিস্টেমে তার চলা উচিত তার থেকে অনেক গতি বাড়িয়ে দিলেন, তাতে কি হবে, গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার অনেক সময় ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন, তার কারণে হঠাৎ দুর্যোগ তৈরি হতে পারে, সেই সিস্টেমটা অকেজো হয়ে যেতে পারে। সেরকমই আমাদের শরীরের মধ্যেও আপনি যখন এই যে পানটা পানীয় হিসাবে গ্রহণ করছেন, তাতে আমাদের শরীরের যে নির্দিষ্ট সিস্টেমগুলো রয়েছে, দেখুন সিস্টেমগুলো বলতে এখানে লিভার, যে লিভারকে কানেক্ট করে আমাদের গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী বৃহস্পতি, ফুসফুসকে কানেক্ট করে সেই কিন্তু বৃহস্পতি, তাহলে এরা এই জায়গাটা কি ওর কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়। কখনো কখনো আমাদের দেখবেন যে কিডনি, সেই কিডনিকেও কন্ট্রোল করে আমাদের যে গ্রহ নক্ষত্র 9টা গ্রহ রয়েছে তার মধ্যে শুক্র গ্রহ, তাহলে সেই শুক্র গ্রহ নেগেটিভ ভাইব্রেশন দিলে ওই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এইভাবে তার মৃত্যুর যোগ তৈরি হয়, মৃত্যু হয়ে যায়। দেখবেন যারা এই ধরনের পান করেন, দেখবেন এই কটা জিনিস, যে অঙ্গ প্রত্যঙ্গ কটা বললাম, যে লিভার, আপনার ক্ষেত্রে কিডনি বা ফুসফুস, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পান, ধূমপান যারা করেন, দেখবেন ফুসফুস এগুলো কিন্তু আস্তে আস্তে অকেজো হয়ে যায় এবং কোনো না কোনো জায়গায় একটা ব্লকেজ তৈরি করে, যেটা আপনার হার্টের, আমাদের সারা শরীরের রক্ত চলাচলটাকে দ্বিগুণ প্রভাবিত করে, দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাহলে এই জিনিসগুলো হয়, একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলছি, সেগুলো বুঝলে আপনারা পরিষ্কার হয়ে যাবে না, এবং এর কারণে মৃত্যুর যোগ হয়ে যায়। এবং ওই গ্রহ নক্ষত্র যেগুলো বললাম, এছাড়াও শত্রুতার দ্বারা, শত্রু আপনাকে আপনার ওপর আক্রমণ করে আপনার মৃত্যুর যোগ হতে পারে। এই শত্রু আক্রমণ করে, শত্রুর আঘাতে আপনার মৃত্যুর যোগ কিভাবে হতে পারে, আপনার দেখা গেল জন্মছকের ষষ্ঠভাবে মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে ওই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যখন কানেক্ট হয়ে যাবে, তখন আপনার ক্ষেত্রে দেখবেন যে মানে আপনি হয়তো ছোট্ট একটা অন্যায় কিছু করেছেন, সেই সময় সুযোগ নিয়ে আপনার ওপর কিন্তু সেই মানুষটা ঝাঁপিয়ে পড়ে আপনাকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। কারণ মঙ্গল হচ্ছে রক্তকে কানেক্ট করে, মাংসপেশিকে কানেক্ট করে, এবং রাহু সেটাকে বাস্ট করে, বাড়িয়ে দেয় এবং কাটাছেঁড়া করে। রাহু একটা জিনিস জেনে রাখবেন, যে রাহু কিন্তু কাটাছেঁড়া করে দিতে পারে, রাহু কাটাছেঁড়া, এবং কেতুর কানেকশন থাকলে কিন্তু ছেদ হয়ে যেতে পারে, কোনো একটা অঙ্গ চলে যেতে পারে, কিন্তু শনি কানেক্টেড থাকলে সেটা শরীর থেকে ছেদ হবে না, শরীরে থাকবে কিন্তু ভেঙে চুড়ে মুচকে যেতে পারে। তাহলে এগুলো তিনটে কানেকশন আলাদা আলাদা, তাহলে সেই জায়গাগুলো তৈরি হতে পারে ষষ্ঠের কানেকশন, অষ্টমের কানেকশন থাকলে। এবং কখনো কখনো যদি রাহু আবার নিচস্থ থাকে, কেতু নিচস্থ থাকে, এদের সত্যি ডেঞ্জার পরিস্থিতি ওই সময়কাল চলে। তাই বলছে লগ্ন চন্দ্র চতুর্থের শনি এবং দশমে মঙ্গল, অর্থাৎ লগ্নে দেখবেন যাদের লগন চাঁদা, তাদের চতুর্থ যদি শনি থাকে এবং
দশমে মঙ্গল থাকলে, দশমে মঙ্গল লগ্নকে দৃষ্টি দেয় এবং সেই মঙ্গল লগ্নকে দৃষ্টি মানে চন্দ্রকে কানেক্ট করে যায়, এবং এরা অস্ত্রের আঘাতে এদের মৃত্যুর যোগ হয়, কোনো শত্রুর আঘাতে এদের মৃত্যুর যোগ হয় অস্ত্র দ্বারা, কাটা ছেঁড়া। লগ্নে রবি কন্যা রাশিতে যদি পাপ বিষ্ট চন্দ্র থাকে, অর্থাৎ কন্যা রাশিতে যদি কোনো পাপ, অর্থাৎ দেখো শনি যুক্ত রয়েছে কোনো কারণে, শনি কানেকশন রয়েছে, কেতু কানেকশন রয়েছে, রাহু কানেকশন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে লগ্নে যদি রবি অবস্থান করে, লগ্নে রবি এরা কিন্তু খুব মাথা গরম, চাট করে রেগে যাবে, এবং তার কারণেও কিন্তু এরা আঘাত প্রাপ্তের মাধ্যমে কোনো শত্রুর আঘাতে এদের মৃত্যু যোগ হয়, মানে যেটা যতটুকু করা উচিত ছিল তার থেকে বাড়াবাড়ি করে একটা কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যায়। তাই সেই জন্য এদের যাদের যাদের ক্ষেত্রে রয়েছে খুব কেয়ারফুলি চলবেন। অনেক সময় দেখুন লগ্নপতি এবং অষ্টমপতি রাহু বা শনির সঙ্গে যুক্ত হয়ে, কেতুর সঙ্গে যুক্ত হয়ে শনি যুক্ত হয়ে রয়েছে। লগ্নপতি বা চন্দ্রের অধিপতি সে শনি বা রাহু বা কেতু যুক্ত হলে এরা দেখবেন যে হঠাৎ করে কোনো শত্রুর কবলে, মানে কথা বলতে বলতে দেখা গেলো ও মানে কোনো একটা জায়গায় গিয়েছে, অনেক সময় সেখানে গিয়ে শত্রুতা তৈরি করে ফেলতে পারে এবং একটা পরিস্থিতি অন্যরকম হয়ে যেতে পারে। তাহলে এরা ষষ্ঠ স্থান, ষষ্ঠ থেকে শত্রুতার দেয়, এবং তার কারণে তার ওপর কোনো শত্রু মানে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত করতে পারে এবং মারাও যেতে পারে। চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে ষষ্ঠ, দেখবেন যে আমরা বারবার বলি যে কিছু কিছু দোষ রয়েছে, এই চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে ষষ্ঠভাবে থাকলে এরা কি করে, এদের তো মাথা তো প্রচণ্ড গরম থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে এদের জীবনযাত্রা না একটু বেহিসাবি চলে, এলোমেলো চলে, এবং জীবনে এরা মানে সব সময় কিছু না কিছু মানে এদের কি বলবো, অনেক কিছুর মানে যেটা ব্যভিচারী ব্যাপার এদের মধ্যে চলে আসে, এবং তার কারণে কারোর দ্বারা এরা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর যোগ তৈরি হয়ে যায়। রবি মঙ্গল ষষ্ঠ স্থানে, রবি এবং মঙ্গল দুটোই কিন্তু প্রচণ্ড, মানে দুটোই অগ্নিকারক গ্রহ, ষষ্ঠভাবে কানেক্ট করলে এদের ক্ষেত্রে কিন্তু সেখানে দেখা গেল রাহুর দৃষ্টি রয়েছে বা এদের দশা অন্তর্দশা চলছে, খুব মারাত্মক পরিস্থিতি, তখন এদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর যোগ তৈরি হয়ে যায়। দ্বিতীয় শনি চন্দ্র, দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয় শনি, চতুর্থে চন্দ্র এবং দশমে মঙ্গল, এটাও একটা কম্বিনেশন, এদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কানেকশন রয়, এবং চতুর্থপতি কেতু যুক্ত হয়ে লগ্নপতির সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক সময় এই আঘাতপ্রাপ্তর মাধ্যমে মৃত্যুর যোগ হয়। আর একটা কানেকশন বলবো, দেখুন বিভিন্নভাবে আপনি আপনার দেখুন আমাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই জন্মগ্রহণ করেছে, মৃত্যু অবশ্যই রয়েছে, কিন্তু কখন কিভাবে কানেকশন রয়েছে সেইগুলোই মেনলি। দেখুন মেষ রাশি মানে আমাদের দেখুন কিছু দেবকান, এই যে দেবকান কথাটা যখনই আসছে, দেবকানের কিন্তু একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন, এই দেবকান ক্যালকুলেশনকে বলা হয়, এটা জ্যোতিষশাস্ত্রের একদম সূক্ষ্ম বিচার, এবং এই দেবকানের মাধ্যমে, কারণ আমি এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের 12টা রাশি রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এই 12টা রাশির প্রত্যেকটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, এবং এখানে তিনটে করে সম্পূর্ণ না, কিন্তু তিনটে নক্ষত্রের অবস্থান আছে, এবং সেই নক্ষত্রগুলো এক একটার মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং সেটাকে নক্ষত্রকে আবার 4 ভাগে ভাগ করা যায়, এক একটার হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট, এই টোটাল মানটা হচ্ছে 360 ডিগ্রি। তা এর মধ্যে এরা অবস্থান করছে, আবার ওই রাশিকে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে, এবং এক একটা দেবকানকে কানেক্ট করে, তা এবং এক একটা মান হচ্ছে 10 ডিগ্রি করে। তাহলে একই রাশিতে দেখবেন অনেক জাতক জাতিকে একই রাশি প্রাপ্ত হয়েছে, কিন্তু একজনের স্বভাব চরিত্র একরকম, আর একজনের সঙ্গে তার ম্যাচ করছে না, মানে আলাদা আলাদা হয়। সেই জন্য দেখুন, যদি আমি বলি যে আমাদের রাশির কানেকশন অনুযায়ী আমরা মেষ রাশিতে যদি আমি 30 ডিগ্রি মান ধরি, তাহলে প্রথম 30 ডিগ্রির যে কন্ট্রোল করছে, মানে রাশির অধিপতি তো মঙ্গল অবশ্যই রয়েছে, কিন্তু প্রথম 30 ডিগ্রি কিন্তু মঙ্গলের অধীনে রয়েছে, আর তারপরে
10 ডিগ্রি, প্রথম যে 30 ডিগ্রি টোটালটার কিন্তু মঙ্গলই কিন্তু কন্ট্রোল করছে, কারণ মঙ্গল অধিপতি। আর প্রথম 10 ডিগ্রি ওই দেক্কান কানেকশন অনুযায়ী প্রথম 10 ডিগ্রি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে মঙ্গলের অধিকারে। তারপরের 10 ডিগ্রি ওই রাশির মধ্যেই সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু রবির অধিকারে। আর তারপরের 10 ডিগ্রি, শেষ 10 ডিগ্রিটা ওটা সম্পূর্ণভাবে বৃহস্পতির অধিকারে রয়েছে। তা সেই জন্য দেখা গেল কারোর ক্ষেত্রে মঙ্গলের ওই মেষ রাশিতে সে 9 ডিগ্রিতে পেয়েছে, মানে সে মঙ্গলের অধিকারে আছে। কেউ দেখা গেলো 12 ডিগ্রিতে চলে গেছে, তার কিন্তু রবির অধিকার, মানে রবির পাওয়ার কানেকশন হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে দেখা গেলো যে ওটা 22 ডিগ্রি বা 25 ডিগ্রিতে চলে গেছে, তখন বৃহস্পতি কানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ মঙ্গল বৃহস্পতি দুটো কানেকশন হয়ে যাবে। তাহলে এইভাবে সেই জন্য তার সার্বিক বৈশিষ্ট্য কিন্তু আলাদা হয়। তাহলে এটাও কিন্তু এই দেক্কানকে, এবং এই দেক্কান আমাদের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করে দেখুন, মানে এই মৃত্যুর যোগগুলো দেখবেন অনেকের ক্ষেত্রে কুয়ো বা জলের মধ্যে ডুবে মারা যাওয়ার কেস অনেক ক্ষেত্রে দেখেন তারা। সেক্ষেত্রে মেষ রাশির 3য় দেক্কানে জন্ম হলে, যেমন 3য় দেক্কান যেটা বললাম যে ওই 25 ডিগ্রির কানেকশন হয়ে গেলে, তাহলে এই 3য় দেক্কানে জন্মগ্রহণ করলে এরা জলে ডুবে মারা যায়। বৃষ রাশির 2য় দেক্কানে যদি জন্মগ্রহণ করে কেউ, তাহলে অগ্নিদগ্ধ অবস্থায় মারা যায় কখনো কখনো। মানে এগুলোর সঙ্গে আরও অন্যান্য কানেকশন রয়েছে কিন্তু, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবের কানেকশন, মঙ্গল শনির এবং রাহুর কম্বিনেশন, এগুলো কিন্তু প্রত্যেকটা বিচার্য বিষয়। এবং মিথুন রাশিতে, অর্থাৎ মিথুনের 2য় দেক্কানে যদি কেউ জলে জন্মগ্রহণ করে, তাহলে হিংস্র পশুর দ্বারা আক্রমণ হয়ে এদের মৃত্যুর যোগ হয়। মিথুন রাশির 3য় দেক্কানে জন্মগ্রহণ করলে তাদের ক্ষেত্রে পাহাড় উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যুর যোগ হয়। আবার কন্যা রাশির 3য় দেক্কান, সেখানে কেউ জন্মগ্রহণ করলে পশু বা অস্ত্রের আঘাতে বা কোনো জলমগ্ন জায়গায় তাদের মৃত্যুর যোগ হয়ে যায়। আবার তুলা রাশির 3য় দেক্কান, 3য় দেক্কান কিন্তু সর্বদাই ওই 10 ডিগ্রির 20 ডিগ্রির পরে, আর 2য় দেক্কান হচ্ছে 10 ডিগ্রির পরে, প্রথম দেক্কান হচ্ছে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে। তা তুলা রাশির 3য় দেক্কানে জন্মগ্রহণ করলে সাপের কামড়ে মারা যায় অনেক সময়, অনেক মানুষ দেখবেন দেখতে 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 এরা কিন্তু গত হয়ে যায়। আবার বৃশ্চিক রাশির প্রথম দেক্কানে যদি কেউ জন্মগ্রহণ করে, তাহলে তারাও কিন্তু অস্ত্রের আঘাতে তাদের মৃত্যুর যোগ হয়। অস্ত্রের আঘাতে রক্তপাত হয়ে কাটা ছেঁড়ার মাধ্যমে এদের কিন্তু মৃত্যুযোগ। বৃশ্চিক রাশির আবার 3য় দেক্কানে যদি জন্মগ্রহণ করে কেউ, দেখবে পাথরের আঘাতে বা অস্থি ভঙ্গ, হাড় ফাড় ভেঙে গিয়ে এমন একটা পরিস্থিতি হলো মৃত্যুর যোগ হয়। মকর রাশিতে প্রথম দেক্কান যাদের জন্মগ্রহণ হয়, দেখবেন মকর রাশির দেখা গেলো 1 থেকে 10 ডিগ্রির মধ্যে জন্ম হয়েছে, প্রথম দেক্কান কানেকশন রয়েছে, তারা কিন্তু হিংস্র কোনো পশুর আঘাতে এদের মৃত্যুর যোগ হয়, হিংস্র কোনো পশুর আঘাতে। আবার এই মকর রাশিতে 3য় দেক্কানে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কি না কোনো চোর বা কোনো গুন্ডা বদমাইশ এদের আঘাতেও এদের মৃত্যুর যোগ হয়। কখনো কখনো আগুন দ্বারাও এরা মৃত্যুর যোগের কবলে পড়ে। আবার মীন রাশির যাদের 2য় দেক্কান, তাদের কিন্তু কোনো জলাশয়ে গিয়ে নৌকায় চলছে চলছে গিয়ে ডুবে গিয়ে এদের মৃত্যুর যোগ হয়। তাই এইগুলো প্রত্যেকটা অনেক রকম অনেক বিচার রয়েছে। সেই জন্য মানে আমি আপনাদের এগুলো ভয় পাওয়ার জন্য বলছি না, কারণ প্রত্যেক মানুষের জন্মগ্রহণ করেছে, মৃত্যু রয়েছে, কিন্তু আপনাদের এই জায়গাগুলো যদি থাকে জন্মছকের কানেকশন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। আমি বারবার বলি, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস তার সমস্যা যেমন রয়েছে, তার প্রতিকার প্রতিবিধানও আছে এবং সঠিক গাইডলাইন। আজকে যেটা আলোচনা করছি আপনাদের সব ক্ষেত্রেই এটা আপনাদের গাইডলাইনের মতো কাজে লাগবে। আপনার জন্ম রাশির কানেকশন অনুযায়ী যদি আপনি জানেন যে এটা আমার এই ক্ষেত্রে রয়েছে, তাহলে সেই অনুযায়ী যদি আপনি সতর্ক থাকেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে অনেকটা বেঁচে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দোষ, বিভিন্ন সমস্যা, এবং তার সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, জীবনে অনেক কিছু বিপর্যয় নিয়ে আসতে পারে। কখনো কখনো জীবনে এমন কিছু ক্ষয় ক্ষতি আনতে পারে। জীবনে অনেক সময় এই যে আমরা বারবার বলি যে মৃত্যুর যোগ কত রকম ভাবে আসে, শুধু আপনি শরীরেই কি মৃত্যু আপনার তা না,
8 রকমভাবে আপনাকে জীবনের মৃত্যুর যন্ত্রণা দিতে পারে। সেই যন্ত্রণাগুলো তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আছে। প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারংবার বলি। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর বলবো যে আমি বারংবার বলি যে এই সকল মানুষগুলো তারা নিজের উদ্যোগে তারা যেমন এসছে এবং প্রতিকার নিয়েছে, ভালো রয়েছে। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, তাহলে তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে
অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন। আমি বলি না, দরকার নেই। দেখো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে। আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে। তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়।
ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু তাই জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পারে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিনতর কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর। কিন্তু
উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।